ওয়েলকাম ফ্রেন্ডস, আজকে আমরা আবার একটা নতুন ইংরেজি টপিক নিয়ে এসে হাজির হয়েছি। আজকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স সম্পর্কে জানব। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স সম্পর্কে জানার আগে এই ছোট্ট একটা কবিতা আমরা মুখস্থ করলে বরং প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা খুব সহজে আমরা মনে রাখতে পারবো। রচিত কবিতাটি তাহলে পড়া যাক। নি, এছো, এছে, এছি ভার্বের 3 নম্বর করেছি। বডিগার্ড হিসাবে হ্যাজ হ্যাভকে নিয়েছি। না করলে হ্যাজ হ্যাভের পর হয় নট। প্রশ্ন করলে হ্যাজ হ্যাভকে সাবজেক্টের আগে না দিলে পাকাবে জট। আমি এর আগেও বলেছি, টেন্স মানে ক্রিয়ার কাল, অর্থাৎ আমাদের প্রাইমারি অবজেক্ট যেটা হবে সেটা হলো ভার্বের দিকে তাকানো। এই ভার্বের সাথে কি যুক্ত আছে, তাই তো আমি লিখেছি এখানে নি, এছো, এছে, এছি। আমরা যদি সাধু ভাষায় বলি এগুলোকে তাহলে বলতে পারি ইয়াছো, ইয়াছে, ইয়াছি। এই রকম শব্দ ভার্বের সাথে যুক্ত থাকবে, অর্থাৎ বাংলা ক্রিয়াপদের সাথে যুক্ত থাকবে। উদাহরণ হিসাবে দেখা যাক, খেলার সাথে ছ যোগ করলে এর আগে কি দেখেছিলাম, খেলছে। পড়ার সাথে ছ, পড়ছো। বলার সাথে ছ, বলছো। কিন্তু এগুলো সব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ছিল। কিন্তু এবার একটু অন্যরকম। এবার ছয়ের সাথে এটাকে এক্সট্রা জুড়ে দেওয়া হয়েছে, দিয়ে হয়েছে খেলার সাথে এছো, খেলেছো। তার সাথে এ আর ছ যোগ করলে হয়ে যায় পড়েছো। বলার সাথে এ আর ছ, বলেছো। কিন্তু এটা একটু ভালো করে খেয়াল রাখতে হবে, কারণ এটা গুলিয়ে যেতে পারে। খেলছে আর সে ফুটবল খেলেছে, এই শব্দ দুটো মধ্যে অনেক পার্থক্য আছে। এই একার এর দিকে আমাকে খেয়াল রাখতে হবে, একার আছে কি না। একার থাকলে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে পরিণত হবে, আর একার না থাকলে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমরা এই দিকটা খেয়াল করি না, তার জন্য বলে দিই হয়তো এটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে এখানে কিন্তু আমাকে বডিগার্ড অর্থাৎ অক্সিলারি ভার্ব হিসাবে হ্যাজ অথবা হ্যাভকে ব্যবহার করতে হবে, অর্থাৎ হ্যাজ হ্যাভ যেন অবশ্যই হয়, এবং ভার্বের সাথে 3 নাম্বার অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল আমাকে করতেই হবে। এখানে হ্যাজ হ্যাভের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হবে। আর না বোধক থাকলে আমাদেরকে একটা নট নিয়ে আসতে হবে, কিন্তু নট তো একা বসে না। নট সবসময় অক্সিলারি ভার্ব আর মেন ভার্বের মিডিলে বসে। অক্সিলারি ভার্ব এবং মেন ভার্বের মিডিলে নটকে বসাতে হয়। তাই তো বলা হয়েছে হ্যাজ হ্যাভের পর হয় নট। আর প্রশ্ন করলে হ্যাজ হ্যাভকে সাবজেক্টের সবসময় আগে দিতে হবে। হ্যাজ হ্যাভকে সাবজেক্টের আগে দিতে হবে। এর আগেই বলেছিলাম হ্যাজ কোথায় বসে। হ্যাজ সাধারণত একবচনের পর বসে, যেমন হি হ্যাজ, রমেন হ্যাজ, কাউ হ্যাজ, ইট হ্যাজ। আর হ্যাভ কোথায় বসে, বহুবচনের পর এবং আয়ের পর। দে হ্যাভ, দ্য কাউজ হ্যাভ, উই হ্যাভ, ইউ হ্যাভ। আর আয়ের পর হ্যাভ বসে, এটা ব্যতিক্রম। একবচন হলেও আয়ের পর হ্যাভ বসাতে হবে। এর আগেই মনে রাখার জন্য বলেছিলাম যে হ্যাজে 1, 2, 3টে লেটার আছে, তাই হ্যাজ ছোট। আর হ্যাজ যদি ছোট হয় তাহলে সেটা হবে একবচন। আর হ্যাভ বড়, কারণ এইচ এ ভি ই 4টে লেটার, তাই হ্যাভ বড়। আর বড় হলে সেটা কি হয়ে যাবে, বহুবচন। তাই বহুবচন হবে, এটা সঠিক দিন হয়ে গেছে। হ্যাঁ, বহুবচনের পর আমরা হ্যাভকে বসাবো। তো চলো দেখা যাক। সে সকালে স্কুল গিয়েছে। এখানে সাবজেক্ট কে, সে, হি। এবং ভার্বের দিকে তাকিয়ে আমি বুঝতে পেরে গেছি যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কারণ এছে যোগ আছে এখানে। এছো বা এছে যোগ থাকলে সেটা কি আসবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাই আমাকে কি নিয়ে আসতে হবে,
হ্যাজ, হি এর পর হ্যাজ হবে, কারণ সেটা একবচন তাই। হি হ্যাজ গান। কোথায় গিয়েছে? টু স্কুল। কখন গিয়েছে? ইন দ্য মর্নিং। এবার একটা বিশেষ কথা বলা যাক, যদি বাক্যে কোথায় এইরকম প্রশ্ন করে আনসার পাই তাহলে সেটাকে আগে বসাতে হবে আর কখন বসাতে হবে। তাই টু স্কুল আগে হয়েছে, ইন দ্য মর্নিং লাস্টে হয়েছে। এবার দ্বিতীয় বাক্যটির দিকে তাকানো যাক। তারা রাত্রে গল্পটি লিখেছিল, সে একই রকম ভাবে। দে মানে তারা, এ ছিল আছে, তাই দে এর পর কিন্তু হ্যাভ হবে। দে হ্যাভ রিটেন দ্য স্টোরি। আর রাত্রির ইংরাজি কি? অ্যাট নাইট। তবে ইন দ্য নাইটও করতে পারি, ইন দ্য নাইটও। মনে রাখবে এই নাইটের আগে দা আছে বলে আমি ইন করতে পেরেছি। যেরকম আমি বললাম ইন দ্য মর্নিং, তাহলে মর্নিং এর ইন দ্য মর্নিং, মর্নিং এর আগে দা আছে তাই আমি ইন, নিশ্চয় অ্যাট হবে না। মর্নিং, ইভিনিং এক্ষেত্রে ইন দাই বসাতে হবে আমাকে। চেনার জন্য আইএনজিটাকে ধরে রাখতে পারি। আইএনজি মর্নিং, ইভিনিং এরকম থাকলে সেগুলোর আগে আমরা ইন দাই করবো, অ্যাট করব না। তবে অ্যাট ডন, অ্যাট নাইট, অ্যাট নুন এগুলোর ক্ষেত্রে আমরা অ্যাড করব। যাই হোক, দেখা যাক। এবার দেখা যাক সেই বাক্যগুলোকে যদি আমরা না বোধকে করি, অর্থাৎ সে স্কুল যায়নি, তারা গল্পটি লেখেনি, তারা রাত্রে গল্পটি লেখেনি। এক্ষেত্রে আমাকে নট করতে হবে, কিন্তু নটটা কোথায় হবে? অক্সিলারি ভার্ব আর মেন ভার্বের মিডিলে। তাই এখানে কি হবে? সে, হি, হি যেহেতু সিঙ্গুলার তাই হ্যাজ, এবং গানের মিডিলে নট করেছে, হি হ্যাজ নট গান। আবার ওই একই রকম টু স্কুল আগে করতে হবে, সময়টাকে পরে দিতে হবে, ইন দ্য মর্নিং। তারা রাত্রে গল্পটি লিখেনি, দে হ্যাভ নট রিটেন দ্য স্টোরি। কখন? অ্যাট নাইট। দে হ্যাভ নট রিটেন দ্য স্টোরি অ্যাট নাইট। আবার প্রশ্নবোধক করলে কি হবে? সে কি স্কুলে গিয়েছে? হ্যাজ হি গান টু স্কুল ইন দ্য মর্নিং? সে কি স্কুল গিয়েছে? এবার কি করতে হবে? অক্সিলারি ভার্বটাকে আগে দিয়ে দিতে হবে, অর্থাৎ হ্যাজটাকে প্রথমে বসিয়ে দেবো। হি গান টু স্কুল ইন দ্য মর্নিং, অর্থাৎ হি হ্যাজ গান টু স্কুল ইন দ্য মর্নিং এটা আগে লিখে নেবো, হ্যাজটাকে টুক করে প্রথমে বসিয়ে দেবো, তাহলে তো প্রশ্নবোধক হয়ে গেল। তারা কি রাত্রে গল্পটি লিখেছিল? এক্ষেত্রেও তাই, হ্যাভটাকে আগে দিয়ে দিলাম, মানে অর্থাৎ দে হ্যাভ রিটেন দ্য স্টোরি ছিল, হ্যাভটাকে আগে দিলাম। হ্যাভ দে রিটেন দ্য স্টোরি, এখানে একটু মিস্টেক হয়ে গেছে, অ্যাট নাইট। তাহলে এই গেল প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নিয়ম এবং কিভাবে করতে হয়। তার সংক্ষেপে আমি এখানে দিয়ে দিলাম। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলে? যেটা একটি কাল যা বর্তমান সময়ে কোনো নির্দিষ্ট সময়ে সংঘটিত ক্রিয়াকে নির্দেশ করে থাকে, এবং চেনার জন্য নি থাকবে না বোধকে, হ্যাঁ বোধকে এছো, এছে, এছি বা প্রশ্নবোধকে এছো, এছে, এছি থাকবে। এবং হ্যাঁ বোধকের নিয়ম সি, হ্যাঁ বোধক আমাকে করতে গেলে কি করতে হবে? সাবজেক্ট প্রথমে দিতে হবে, তারপরে হ্যাজ হ্যাভ, ভার্বের 3 নাম্বার, অবশেষে কমপ্লিমেন্টারি। না বোধকে সাবজেক্ট প্রথমে, তারপরে হ্যাজ হ্যাভ, নট ভার্বের 3rd ফর্ম, লাস্টে কমপ্লিমেন্টারি। আর কোশ্চেন বোধকে, যেটা প্রশ্নবোধকে, হ্যাজ হ্যাভ প্রথমে দিয়ে দিতে হবে, সাবজেক্টের আগে, ভার্বের 3 নাম্বার, লাস্টে কমপ্লিমেন্টারি। তো আজকে আমরা জানলাম প্রেজেন্ট পারফেক্ট টেন্স সম্পর্কে। নেক্সট ডেতে আমরা অন্য কিছু জানবো।